হাই, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে ক্লাস 6-এর বাংলা বিষয়ের আমাদের পাঠ হচ্ছে চিঠি। চিঠি কবিতা। কবিতাটি লিখছেন কবি জসিমউদ্দিন। আমরা প্রথমে কবিতাটি পড়ে নেব, তারপর বাদবাকি আলোচনায় আসবো অন্যান্য টপিকের মতো। চিঠি, জসিমউদ্দিন। চিঠি পেলুম লাল মোরগের, ভোর জাগানোর সুর ভরা, পাখার গায়ে শিশু উষার রঙন হাসি রঙিন করা। চিঠি পেলুম চখাচখির বালুচরের ঝিকিমিকি, ঢেউয়ে ঢেউয়ে বর্ষা সেথা লিখে গেছে কত কি কি। লিখে গেছে গাংশালিকে গাঙের পাড়ের মোড়ল হতে, জল ধারার কল কল ভাসিয়ে আসর উজান সোঁতে। চিঠি পেলুম কিচিরমিচির বাবুই পাখির বাসার থেকে, ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা এঁকে। চিঠি পেলুম কোড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে, সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মেতে। আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুরু দেয়ার ডাকে, উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে। ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি, শীতের ভোরের রোদের মতো লেখন খানি লাগছে মিঠি। দূর আকাশের সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে, কত রকম ছড়ায় গড়ায় মেঘের পাড়ায় পড়ায় কাকে। সেই সে পড়া হরপ করা খোকা ভাইয়ের রঙিন হাতে, খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে। দেখো, এই হচ্ছে কবিতা। আমি কবিতাটি একটু আস্তে আস্তেই পড়লাম। যে কোনো কবিতায় যখন আমি পড়ছি দেখবে খুব আস্তে আস্তে, আমি কিন্তু আবৃত্তি করে সেই অর্থে পড়ছি না, আমি জাস্ট পড়ানোর জন্য যেরকম পড়াতে হয় সেরকমভাবে মানে কবিতাগুলো পাঠ করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেকটি শব্দ, উচ্চারণ ইত্যাদি। তো যাই হোক, কবিতাটির কবি জসিমউদ্দিন। জসিমউদ্দিন সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে পল্লী প্রকৃতিকে লোক জীবনের সঙ্গে যুক্ত করে খুব দরদি ভাষায় বাংলা কবিতায় আবির্ভূত হয়েছিলেন জসিমউদ্দিন। 1904 সালের 1 জানুয়ারি বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত তাম্বুলখানা গ্রামে মামা বাড়িতে কবির জন্ম হয়। তার পিতার নাম আনসার উদ্দিন মোল্লা এবং মাতা আমিনা খাতুন। তার পৈতৃক গ্রাম গোবিন্দপুর। পল্লী প্রকৃতি এবং গ্রাম বাংলাকে বিষয়বস্তু করে কাব্যচর্চার ধারাটি কুমুদরঞ্জন মল্লিকের পর জসিমউদ্দিনই বজায় রেখেছিলেন। তার কবিতা অনাড়ম্বর কিন্তু রূপময়, যার জন্য তাকে পল্লী কবি জসিমউদ্দিন বলা হয়। পল্লী জীবনের বা গ্রাম জীবনের ধারাবাহিকতা বা গ্রাম জীবনের বর্ণনা খুব নিখুঁতভাবে তিনি তার কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন বলে তাকে বলা হয় পল্লী কবি। তার কবিতা অনাড়ম্বর কিন্তু রূপময়, গ্রাম জীবনের যাবতীয় বিষয় একান্ত সহজ ভাষায় তার ভাষা শিল্পে রূপ পেয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল রাখালি, নকশিকাঁথার মাঠ। খুব দারুণ নকশিকাঁথার মাঠ, যদি তুমি পড়ো, যত বড় হবে পড়বে। রূপাই সাজু সেখানকার ক্যারেক্টার খুব সুন্দর। যাই হোক, বালুচর, সজন বাদিয়ার ঘাট, হাসু, সজন বাদিয়ার ঘাটও খুব সুন্দর কবিতা বা কাব্য, যাই বলো না কেন। হাসু, ধানক্ষেত, রূপবতী, এক পয়সার বাঁশি, মাটির কান্না, সাকিনা, সুচৈনী, মা যে জননী কান্দে, হলুদ বরণী, জলের লেখন, মাগো জ্বালিয়ে রাখিস আলো ইত্যাদি ইত্যাদি। এছাড়া তিনি লিখেছেন বিভিন্ন গীতিগ্রন্থ, যেমন রঙিলা, নায়ের মাঝি, নাটক লিখেছেন, গাঙের পাড়, পল্লীবধূ, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী লিখেছেন, যাদের দেখেছি, চলে মুসাফির, গল্প উপন্যাসও তিনি লিখেছেন, যেমন বাঙালির হাসির গল্প, ডালিম কুমার ইত্যাদি।
প্রবন্ধ এবং সম্পাদিত গ্রন্থ তিনি লিখেছেন, জারি গান, মুর্শিদি গান ইত্যাদি। মানে বিভিন্ন ধরনের তিনি বিভিন্ন বিষয়বস্তুর উপর তার লেখা রয়েছে। শুধুমাত্র কবিতাই নয় বা কবি নন তিনি একজন প্রপার সাহিত্যিক যাকে বলে, তাই তিনি উপন্যাস, গল্প, নাটক থেকে শুরু করে স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী সবই তিনি লিখেছেন আর কি। বিচিত্র সম্ভাবনাময় এই কবি কলিকাতা বিশ্ববিদ্যালয় বা বর্তমান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে তার বিখ্যাত কবিতা কবর, খুব সুন্দর কবিতা কবর লেখা হয়। তার নকশি কাঁথার মাঠ ইংরেজিতে অনুদিত হওয়ার পরে বিদেশে তার নাম ছড়িয়ে পড়ে। মজলিসি গল্পেও দক্ষ ছিলেন কবি, মানে মজলিসি গল্প মানে আড্ডার ছলে বলা গল্পগুলোতে, সেখানেও তিনি দক্ষ ছিলেন। অনেক দেশ সফর করেছেন এবং তা নিয়ে তিনি বইও লিখেছেন। বাংলাদেশের প্রেসিডেন্ট 21 পদক সম্মানে তাকে ভূষিত করেন। 1972 খ্রিস্টাব্দে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়। উদারচিত্ত অসাম্প্রদায়িক এই কবি ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে যান 1976 সালে। জসিমউদ্দিনের কবিতা বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষ মর্যাদার দাবি রাখে। তো মোটামুটিভাবে জসিমউদ্দিন সম্পর্কে যতটুকু বলবার বা জানালাম। তো এই যে পাঠ্যাংশটি বা এই পাঠ্য কবিতাটি অর্থাৎ চিঠি, এই কবিতাটি নেওয়া হয়েছে জসিমউদ্দিনের বালুচর, যেটি প্রকাশিত হয়েছিল 1930 সালে কবিতা সংকলন থেকে। অর্থাৎ চিঠি কবিতাটির মূল গ্রন্থ যদি আমরা বলি তাহলে দেখব যে বালুচর কাব্যগ্রন্থ 1930 সালে এই কবিতা সংকলনটি বা এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। আর কবিতার বিষয়বস্তু যদি দেখি খুবই সহজ। কবিতার কথক তথা শিশুটি মোরগের ডাক, উষার হাসি, উষা মানে যে ভোরের আলো সেটাকে উষা বলা হয়, আর সন্ধ্যের আলোকে বলা হয় গোধূলি, মানে যখন সূর্য উঠছে অথচ ওঠেনি কিন্তু একটা আভা, সেটা হচ্ছে উষা। আর সূর্য অস্ত গেছে এবং আভাটা রয়ে গেছে, সেটা হচ্ছে গোধূলি। সেই উষার হাসি বালুচরে চকাচকি ঝিকিমিকির কাছ থেকে চিঠি পেয়েছে। কাংশালিক নদীর ঢেউ এবং জলধারার কল্লোলও তাকে চিঠি পাঠিয়েছে। বাবুই পাখির বাসা থেকে বাবুই পাখি, ধান তালের পাতা দিয়ে ছাওয়া কুঁড়ে ঘর, বর্ষার ফসল ক্ষেত, আকাশের মেঘ, উদাস বাতাস, সকলেই তাকে চিঠি পাঠিয়েছে নিজের মতো করে। খোকা ভাইয়ের চিঠিও এসেছে। শীতকালের সোনালি রোদের মতো মিষ্টি সে চিঠি, আকাশের বুকে উড়ে যাওয়া পাখিরাও তাকে চিঠি পাঠিয়েছে। সর্বোপরি খোকা ভাইয়ের আদর মেশানো চিঠি কথকের মনে যেন বাজছে। জসিমউদ্দিনের এই চিঠি কবিতার মুক্ত মনের আহ্বানকে কবিতার পরতে পরতে তুলে ধরা হয়েছে। এই মুক্তি শুধু কথকের নিরালাতে নেই বা একাকিত্বের মধ্যে নেই, প্রকৃতির গাছপালা, মেঘ, সূর্য, পাখি, ফুল, শিশু সকলের মধ্যেই রয়ে গেছে। বস্তুত গ্রামীণ পরিবেশ বা প্রকৃতির সান্নিধ্য মানুষকে মুক্তির যোগান দেয় বলতে পারো। এই সত্য এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। মানে মুক্তি, প্রকৃতির মধ্যেই মানুষের মুক্তি, এরকম একটা বিষয়বস্তুকে এখানে তুলে ধরা হয়েছে। গ্রামীণ পরিবেশ বা প্রকৃতির সান্নিধ্য যে মানুষকে মুক্তি দেয় তার কথাই যেন এই কবিতায় বলা হচ্ছে। আর কবিতার নামকরণ প্রসঙ্গে যদি আমরা আসি, দেখব পল্লী কবি জসিমউদ্দিন বর্ষা প্রকৃতির দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। চিঠি এখানে ভোরের বার্তাবাহক। ভোরের আগমনে প্রকৃতির নবরূপে সেজে ওঠে। প্রকৃতির বুকে জেগে ওঠা প্রতিটি প্রাণী যেন কবিকে চিঠির মাধ্যমে বার্তা পাঠিয়েছেন। প্রকৃতির এই অপরূপ শোভা প্রাণ ভরে দেখার জন্য বা অনুভব করার জন্য বা উপলব্ধি করার জন্য। তাই কবি সেই চিঠি পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন। সুতরাং বিষয় অনুযায়ী কবিতার নামকরণও সার্থক হয়েছে। তো এখানে কয়েকটি শব্দের অর্থ আমরা একটু বলে নিই, কারণ কিছু কিছু কঠিন শব্দ তোমাদের লাগতে পারে। যেমন পেলুম, পেলুম মানে পেলাম, ভোর মানে প্রভাত, উষা মানে যেটা একটু আগে বলছিলাম যে ভোরবেলার সূর্য যখন পূর্ব দিকে ওঠার সময় গোল থালার মতো দেখায়, সেই সময়কার প্রকৃতি।
সেটাকে বলে উষা। একদম নরম আলো, অনেক সময় আলোটা ওঠেও না ঠিকঠাক মতো, মানে সূর্যটা ওঠেও না, অথচ আলোর ছটাটা দেখা যায়। রঙন মানে রঙিন, বর্ণিল। চখাচখি মানে বিশেষ এক ধরনের পুরুষ ও স্ত্রী পাখি বিশেষ। ঢেউ মানে তরঙ্গ, তোমরা জানো। গাং, গাং মানে গঙ্গা নদী, এখন যে কোনো নদীকে গাং বলে বলা হয়। মোড়ল মানে সর্দার, গ্রামে মোড়ল থাকে দেখবে, মানে সর্দার, গ্রামের মাথা। জলধারা মানে নদী বা জলপ্রবাহ। উজান, উজান মানে স্রোতের বিপরীত দিক। ঝর্ণাকেও অনেক সময় জলধারা বলা হয় বা জলপ্রবাহ বলা হয়। উজান, উজান মানে স্রোতের বিপরীত দিক। বুনট, বুনট মানে নিখুঁতভাবে বোনা হয়েছে এমন। নকশা মানে আলপনা। ক্ষেত মানে তোমরা জানো, ক্ষেত মানে মাঠ, যেখানে শস্য উৎপাদন হয়। মানে মূল শব্দটা ক্ষেত্র থেকে ক্ষেত শব্দটি এসছে আর কি। তো যাই হোক, মেতে মানে মত্ত হয়ে, বাঁধন ছিঁড়ে, এরকম। কাঁদন মানে কান্না। গুরু গুরু মানে মেঘ যখন ডাকে গুরু গুরু শব্দ হয়, তোমরা শুনেছো সেটা। দেয়া মানে মেঘ, দয়কার অন্তস্তয়কার, দেয়া মানেও কিন্তু মেঘ। তো উদাস মানে নির্দিষ্ট ভাবনাহীন, মনের নিয়ন্ত্রণহীন অবস্থা। সাথে মানে সঙ্গে। আজি মানে আজ বা আজকেই, এরকম একটা ব্যাপার। লেখন খানি মানে চিঠিটি। মিঠে মানে মিষ্টি। ঝাঁকে ঝাঁকে মানে দলে দলে। হরফ মানে বর্ণ। নিরালা মানে নির্জনে বা নিভৃতে। আর চকাচকি মানে হাঁস জাতীয় এক প্রকার পরিযায়ী পাখি। চকাচকির মানে একটু আগে বললাম আমি যে বিশেষ এক ধরনের পুরুষ ও স্ত্রী পাখি, কিন্তু এটি বিশেষ পাখি যদি আমি আরও স্পেসিফিক্যালি বলি, হাঁস জাতীয় পরিযায়ী পাখি বিশেষ, স্ত্রী ও পুরুষ চক্রবাক একত্রে। তো কোড়াকুড়ি, কোড়াকুড়ি মানে স্ত্রী ও পুরুষ জলচর পাখি একত্রে। তো সোঁতে মানে স্রোতে, দন্তেশ্বয় কবিতায় আছে দন্তেশ্বয় চন্দ্রবিন্দু ওকার তয়কার সোঁতে। এখানে যেটা অরিজিনাল উচ্চারণ হবে স্রোতে, কবি কবিতার খাতিরে সোঁতে শব্দটি ব্যবহার করেছেন, কিন্তু যার অরিজিনাল মানে হচ্ছে স্রোতে। তোমরা জলের স্রোত জানো, সেই স্রোত, সেই স্রোত মানে শব্দটিকেই কবি এখানে সোঁতে শব্দ বলে, মানে শব্দ লিখে আর কি বর্ণনা করেছেন। তোমার ওই জায়গাটায় রয়েছে সোঁতে শব্দটা, যে লিখে গেছে গাংশালিকে গাঙের পাড়ের মোড়ল হতে, জল ধারার কল কল ভাসিয়ে আসর উজান সোঁতে। এই প্রথম স্তবকের শেষ লাইন, শেষ দু লাইন। তো সেই সোঁতে মানে হচ্ছে স্রোতে এই কবিতা অনুযায়ী। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের এই কবিতার আলোচনা। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর বাকি প্রসঙ্গ নিয়ে আমরা, বা বিশেষ করে প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা পরবর্তী কোনো আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আজকের এই টপিক এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের টপিক নিয়ে।